চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যে চ্যাপ্টারে আমরা বেশ কিছু বাস্তব ঘটনা দেখতে পাবো। যেমন পুকুরের জলই সবসময় বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় আকাশে, কিন্তু জলীয় বাষ্প যে বাতাসে আছে তারা এসে তো পুকুরে জমে না। সব সময় পাহাড়ের বরফ গলে নিচে নেমে আসে, তাই কি না বলো? একটা ইঞ্জিন থেকে আমরা সর্বাধিক কতটা কার্য পেতে পারি? ইঞ্জিন, ছোট্ট একটা ইঞ্জিন, তার ইঞ্জিনের পরিধির তুলনায় সে বেশি কাজ করতে পারে না কেন? এই সমস্ত বাস্তব কিছু সমস্যা এবং সেই সমস্যাগুলোর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা এই চ্যাপ্টারে খোঁজার চেষ্টা করব। এবং চ্যাপ্টারটার নাম হলো রাসায়নিক তাপগতিবিদ্যা। ঠিক আছে? তো এই রাসায়নিক তাপগতিবিদ্যার ধারণা তৈরি করতে গেলে প্রথমে তাপগতিবিদ্যা একটু জেনে নিই আমরা। তাপগতিবিদ্যা বলতে আমরা কোন বিদ্যাটাকে বুঝবো? তো বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির পারস্পরিক রূপান্তর আলোচনা করা হয়, বোঝা গেছে? বিজ্ঞানের যে ব্রাঞ্চটাতে, যে শাখাটাতে বিভিন্ন প্রকার শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি ইত্যাদি শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেই ব্রাঞ্চটাকে বলা হয় তাপগতিবিদ্যা। সুতরাং তাপগতিবিদ্যা বলতে আমরা কি বুঝি সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাপগতিবিদ্যা কাকে বলে? তাপগতিবিদ্যা বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন প্রকার শক্তির পারস্পরিক রূপান্তর সংক্রান্ত আলোচনা করা হয়। মনে থাকবে নিশ্চয়ই? সেই শাখাটাকে বলা হয় তাপগতিবিদ্যা। আর এই তাপগতিবিদ্যার একটা শাখা হলো রাসায়নিক তাপগতিবিদ্যা। যে তাপগতিবিদ্যার যে শাখায় আমরা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের ফলে, মনে থাকবে, তাপগতিবিদ্যার যে শাখায় ভৌত এবং রাসায়নিক পরিবর্তনে বিভিন্ন প্রকার শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। সুতরাং রাসায়নিক তাপগতিবিদ্যা বলতে আমরা তাহলে কি বুঝবো? মনে রাখার বিষয়টা রাসায়নিক তাপগতিবিদ্যা। তো রাসায়নিক তাপগতিবিদ্যা বলতে আমরা বুঝবো তাপগতিবিদ্যার যে শাখায়, মনে থাকবে তো? মনে রাখবে তাপগতিবিদ্যার যে শাখায় ভৌত ও রাসায়নিক পরিবর্তনে শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা হয়। শক্তির পরিবর্তন সংক্রান্ত আলোচনা করা হয়। বোঝা গেছে? আলোচনা করা হয়, সেই শাখাটাকে বলা হয় রাসায়নিক তাপগতিবিদ্যা। ক্লিয়ার? তাহলে মনে রাখবে তাপগতিবিদ্যা বিজ্ঞানের সেই শাখাটাকে বলা হবে যেখানে বিভিন্ন প্রকার শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা হয়। আর রাসায়নিক তাপগতিবিদ্যা, আমরা তাপগতিবিদ্যার সেই শাখাটাকে বলবো যে শাখায় ভৌত আর রাসায়নিক পরিবর্তনে শক্তির পরিবর্তন সংক্রান্ত আলোচনা করা হয়। বোঝা গেছে? আমরা এবার দেখব যে তাপগতিবিদ্যার গুরুত্ব কী। তো মনে রাখবে এই যে তাপগতিবিদ্যাটা কিন্তু তিনটা সূত্রের উপর দাঁড়িয়ে আছে গোটা আলোচনাটা, এবং এই তিনটে সূত্রকে আমরা তাপগতিবিদ্যার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র বলে থাকি। এবং এই সমস্ত সূত্র বা এই সমস্ত ধারণা এরা কিন্তু পরীক্ষালব্ধ ফলের ভিত্তিতে নয়, মানুষ তার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু এই জ্ঞান অর্জন করেছে। মনে থাকবে কথাটা? এই ধরনের তাপগতিবিদ্যার আমরা গুরুত্ব দেখব, যে তাপগতিবিদ্যার গুরুত্ব কী বলতো? তাপগতিবিদ্যার কি গুরুত্ব মনে রাখবে? তাপগতিবিদ্যা যে ম্যাক্রোস্কোপিক যে সিস্টেম আছে,
পরিমাপযোগ্য যে সিস্টেম, সে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য যে ধর্মগুলো আছে তাদের পারস্পরিক সম্পর্ক আমরা জানতে পারি। আবার ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটার সম্ভাবনা কতটা সে সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারি। আমরা সাম্যধ্রুবকের মান নির্ণয় করতে পারি। সুতরাং তাপগতিবিদ্যার বেশ কিছু কিন্তু গুরুত্ব আছে। আমরা একদম পয়েন্ট আউট করে ছোট্ট করে মনে রাখবো যে কয়েকটা কথা, সেই কয়েকটা কথা আমি লিখে দিচ্ছি, ছোট্ট করে আমরা মনে রাখার চেষ্টা করব তাপগতিবিদ্যার গুরুত্ব। যেমন ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য যে ধর্মগুলো আছে, যে সমস্ত ধর্ম পরীক্ষাগারে মাপা যাবে, পরিমাপযোগ্য ধর্মের পারস্পরিক সম্পর্ক জানা যায়, পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। মানে পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করতে পারি, নির্ণয় করা যায় এই তাপগতিবিদ্যার সাহায্যে। সেই সঙ্গে মনে রাখবে ভৌত আর রাসায়নিক পরিবর্তন, ভৌত রাসায়নিক পরিবর্তনে শক্তির পরিবর্তন নির্ণয় করা যায় বা শক্তির পরিবর্তন ব্যাখ্যা করা যায়। আমরা ব্যাখ্যা করতে পারি শক্তির পরিবর্তন কতটা হবে কতটা হবে না, ব্যাখ্যা করা যায়। বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে যে ভৌত বা রাসায়নিক পরিবর্তন, একটা ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটার ভবিষ্যৎবাণী আমরা করতে পারি, সম্ভাব্যতা বলতে পারি, ঘটার সম্ভাব্যতার ভবিষ্যৎবাণী করা যায়। একটা বিক্রিয়া ঘটার কতটা সম্ভাবনা আছে সে সম্পর্কে কিন্তু আমরা আন্দাজ করতে পারি তাপগতিবিদ্যার সাহায্যে। আমরা সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে পারি তাপগতিবিদ্যার সাহায্যে। সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা যায়। বোঝা গেছে? আর কি করা যায় বলো তো? একটা তাপগতীয় ইঞ্জিনের সর্বাধিক কর্মক্ষমতা নির্ণয় করা যায়। একটা ইঞ্জিন থেকে আমরা সর্বাধিক কতটা কার্য পেতে পারি সে সম্পর্কে কিন্তু আমরা তাপগতিবিদ্যার ধারণা থেকে আমরা সেটা বলে দিতে পারি। একটা ইঞ্জিন থেকে আমরা সর্বাধিক কতটা কার্য সম্পন্ন করতে পারি। এছাড়াও মনে রাখবে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকার শক্তি যে আছে, বিভিন্ন শক্তির পারস্পরিক রূপান্তরের আদর্শ শর্ত, মনে থাকবে, আদর্শ শর্ত আমরা নির্ণয় করতে পারি, আদর্শ শর্ত নির্ণয় করা যায়। এই হলো তাপগতিবিদ্যার একটা ছোট্ট তথ্য, যেখানে তাপগতিবিদ্যার গুরুত্ব নিয়ে আমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। যেমন ম্যাক্রোস্কোপিক সিস্টেমে যে পরিমাপযোগ্য যে ধর্মগুলো আছে এদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। ভৌত আর রাসায়নিক পরিবর্তনে যে শক্তির পরিবর্তন ঘটে তাদের মধ্যে আমরা কারণ ব্যাখ্যা করতে পারি, কতটা পরিবর্তন ঘটবে, কেন ঘটবে, আর ভৌত আর রাসায়নিক পরিবর্তন ঘটবে কি না এর সম্ভাব্যতার ভবিষ্যৎবাণী করা যায়, ঘটার সম্ভাবনা কতটা বা সম্ভাবনা কতটা নয়। সেই সঙ্গে মনে রাখবে সাম্য ধ্রুবকের মান আমরা নির্ণয় করতে পারি, এবং একটা ইঞ্জিনের সর্বাধিক কর্মক্ষমতা কতটা সেটাও আমরা নির্ণয় করতে পারি। সেই সঙ্গে শক্তির পারস্পরিক রূপান্তরে আদর্শ শর্ত আমরা তৈরি করতে পারি। এটাকে আমরা তাপগতিবিদ্যার গুরুত্ব বলে থাকি। ফলে বুঝতেই পারছো যে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, বেশ কি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। আমরা তাপগতিবিদ্যার আমরা ত্রুটি বা সীমাবদ্ধতা দেখব, সীমাবদ্ধতা।
তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা, এত বিষয় জানা সত্ত্বেও, এতগুলো বিষয় জানতে পারা সত্ত্বেও তাপগতিবিদ্যার কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা আছে। যেমন তাপগতিবিদ্যা আণুবীক্ষণিক সিস্টেমে কিন্তু প্রযোজ্য নয়। আণুবীক্ষণিক সিস্টেমে প্রযোজ্য নয়। বোঝা গেছে? আণুবীক্ষণিক সিস্টেম আর ম্যাক্রোস্কোপিক সিস্টেম, একটা পরিমাণ অসংখ্য অণু, পরমাণু বা আয়ন নিয়ে যে সিস্টেম তৈরি, যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতটুকু অংশ আমরা কল্পনা করি তাকে সিস্টেম বলে। ফলে একটা পরিমাণ যেখানে থাকবে তাকে বলা হবে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। কিন্তু একটা অণুপরমাণু, কিছু সংখ্যক অণুপরমাণু নিয়ে যে তৈরি তাকে আমরা বলবো আণুবীক্ষণিক। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাপগতিবিদ্যার সীমা প্রযোজ্য হবে না, 1 নম্বর। 2 নম্বর, কোনো প্রক্রিয়া যে সম্পন্ন হবে সেই প্রক্রিয়ার হার বা গতিবেগ জানা যায় না। বুঝা গেছে? তাপগতিবিদ্যার সাথে একটা প্রক্রিয়া কত দ্রুত ঘটবে না ধীরে ঘটবে সেই বিক্রিয়ার হার বা গতিবেগ আমরা জানতে পারি না। আর সেই সঙ্গে মনে রাখবে যে বিক্রিয়ার কৌশল তথা মেকানিজম জানা যায় না, বিক্রিয়ার কৌশল জানা যায় না। এই সমস্ত হলো তাপগতিবিদ্যার সীমাবদ্ধতা। মনে রাখবে আণুবীক্ষণিক সিস্টেম এটা প্রযোজ্য হবে না, প্রক্রিয়ার হার বা গতিবেগ জানা যাবে না, সেই সঙ্গে কৌশলও জানা যাবে না। তাপগতিবিদ্যার এই হলো সীমাবদ্ধতা। সিস্টেম, আমরা এবার বেশ কিছু টার্ম জেনে নিব। আমাদের পড়াটা আগাবার জন্য বেশ কিছু টার্ম আসবে এবং সেই টার্মগুলো সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করব। ওরকমই প্রথম টার্ম হলো সিস্টেম। নাম শুনেছো কখনো? বাংলায় তন্ত্র বলা হয়। যেমন আমরা মনে করি একটা পরীক্ষা নিরীক্ষা করব, তাহলে একটা বিকারের মধ্যে কিছুটা পরিমাণ জল নেওয়া হলো, এই বিকারে কিছুটা পরিমাণ জল আছে, ঠিক আছে? তাহলে এই জলটাকে আমরা বলবো সিস্টেম, বিকারটাকে কিন্তু নয়। বিকার ছাড়া যে শুধু জলটা আছে সেই জলটাকে আমরা বলবো সিস্টেম। অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতটুকু অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি সেই অংশটুকুকে বলা হয় সিস্টেম। সুতরাং মনে রাখবো যে কথাটা, সিস্টেম বলতে আমরা বলবো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতটুকু অংশ নেওয়া হয় তাকে আমরা বলবো সিস্টেম। বোঝা গেছে কথাটা? ঠিক আছে, বোঝা গেছে তো? এই গোটা বিশ্বের সাপেক্ষে কিন্তু আবার বলছি, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য যতটুকু অংশ আমরা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করি সেই অংশটুকুকে বলা হয় সিস্টেম। উদাহরণ দিয়ে যদি আমরা বলি, যেমন উদাহরণ যদি বলি, কি বলবো বলো তো? যে বিকারে রাখা জল হলো সিস্টেম। মনে থাকবে? কিন্তু বিকার ছাড়া বিকারে রাখা জল হলো সিস্টেম। বোঝাতে পেরেছি কথাটা? বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে সিস্টেম বলতে আমরা কি বুঝবো? আমরা যে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করব, আর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতটুকু অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, এই মহাবিশ্বের যে অংশটুকু নিয়ে পরীক্ষা নিরীক্ষা আমরা করব সেই অংশটুকু আমরা বলবো সিস্টেম। যেমন মনে করো কাপে 1 কাপ আমরা গরম চা নিলাম, তাহলে সেই গরম চাটাকে বলা হবে সিস্টেম। সিলিন্ডারে কিছুটা পরিমাণে গ্যাস আছে, তাহলে সেই গ্যাসটাকে বলা হবে সিস্টেম, সিলিন্ডার ছাড়া। এবার আমরা পরের টার্ম পড়ব, পরিবেশ বা সারাউন্ডিং। পরিবেশ কাকে বলবো তাহলে বলো তো? পরিবেশ সিস্টেম ছাড়া, বোঝা গেছে? সিস্টেম ছাড়া কি বাকি যে বাকি বিশ্বকে বলা হবে পরিবেশ। বোঝা গেছে? সিস্টেম ছাড়া যে বাকি যে বিশ্বটা থাকলো তাকে পরিবেশ বলা হবে। উদাহরণ বলো তো? উদাহরণ কি হবে তাহলে? উদাহরণ, এই যে বিকারে জল আছে, জল ছাড়া বিকার এবং গোটা বিশ্ব, জল ছাড়া একটা বিকারে যদি জল থাকে তাহলে জলটাকে বাদ দিয়ে, জলটা তো সিস্টেম হলো, জল বাদ দিয়ে বাকি যে মহাবিশ্ব, এই মহাবিশ্বকে বলা হবে পরিবেশ বা সারাউন্ডিং। বোঝা গেছে? তাহলে কি দাঁড়ালো বলো তো? কি
বিকারে রাখা জল, বিকারে যদি জল থাকে, বিকারের জল ছাড়া বাকি বিশ্বকে বলা হবে পরিবেশ। তাহলে কি দাঁড়ালো? সিস্টেম আর পরিবেশ যোগ করলে কি পাবো বলো তো? তাহলে সিস্টেম আর পরিবেশ যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো? বিশ্ব ব্রহ্মাণ্ড। বোঝা গেছে? বিশ্ব ব্রহ্মাণ্ড। পরিসীমা বলতে কি বুঝবো বলো তো? সীমানা, বাউন্ডারি, দেওয়াল, প্রাচীর, যাই বোঝাও। যেমন আমরা যদি বলি একটা বিকারে জল আছে, ঠিক আছে, তাহলে এই বিকারটা, এই যে বিকারটা, জল আর বাতাসের মাঝে যে বিকারের দেওয়ালটা আছে, এটাকে আমরা পরিসীমা বা প্রাচীর বলবো। যেমন বাতাস আর জলের মাঝে যে সংযোগস্থলটা আছে, আন্তঃপৃষ্ঠতল, তাকে আমরা প্রাচীর বলবো বা দেওয়াল বলবো বা পরিসীমা বলবো। সুতরাং মনে রাখবো যে কথাটা, পরিসীমা বলতে আমরা কি বুঝবো? সিস্টেম, মনে রাখবে কি? সিস্টেম ও পরিবেশকে যে বাস্তব হতে পারে, কাল্পনিকও হতে পারে, যে বাস্তব বা কাল্পনিক তল পৃথক করে রাখে। বোঝা গেছে? তাহলে সিস্টেম ও পরিবেশকে যে বাস্তব বা কাল্পনিক, মনে রাখবে বাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে, বাস্তব বা কাল্পনিক তল সিস্টেম এবং পরিবেশকে পৃথক করে রাখে। যেমন বললাম, উদাহরণ হিসাবে আমরা কি বলবো তাহলে বলো তো? উদাহরণ হিসাবে আমরা বলতে পারি বিকারের জলের ও বায়ুর আন্তঃপৃষ্ঠতল। এই জল আর বায়ুর আন্তঃপৃষ্ঠতলটা হলো একটা সীমানা বা প্রাচীর। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে ছবিতে দেখতে পাচ্ছ বায়ু আর জলের সংযোগস্থলে যে একটা লেয়ার, কাল্পনিক লেয়ার, সেটা কিন্তু পরিসীমা। সুতরাং পরিসীমা, প্রাচীর এগুলো একই অর্থে বোঝায়। পরিসীমার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন পরিসীমার বৈশিষ্ট্য মনে রাখবে। কি বৈশিষ্ট্য বলা যাবে তো নিশ্চয়ই? পরিসীমার বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত বলো? কি পরিসীমার বৈশিষ্ট্য? এটা বাস্তব বা কাল্পনিক হতে পারে, বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে। বোঝা গেছে? আর এটা কি দৃঢ় হতে পারে, মনে থাকবে, বা অদৃঢ় হতে পারে। আবার কি হতে পারে? এটা ভেদ্য হতে পারে বা অভেদ্য হতে পারে। যেমন এই দিকটা অদৃঢ়, এই দিকটা দৃঢ়, দেওয়ালটা দৃঢ়, বুঝতে পারছো? আবার এটা ভেদ্য বা অভেদ্য হতে পারে। যেমন এই দিকটা আমরা ভেদ্য বলবো, এই দিকটা অভেদ্য বলবো। বোঝা গেছে? তাহলে ভেদ্য হতে পারে, অভেদ্য হতে পারে। সেই সঙ্গে মনে রাখবে জড়ের যদি আদান প্রদান ঘটে, যেমন দেখো এই দিক দিয়ে জলটা যদি ফুটন্ত জল হয় তাহলে বাষ্পীভূত হয়ে চলে যাবে, কিন্তু বিকার দিয়ে তো জলটা বেরিয়ে আসতে পারবে না। ফলে জড় পদার্থের যদি আদান প্রদান ঘটে, জড়ের আদান প্রদান যদি ঘটে, জড়ের আদান প্রদান যদি ঘটে তাহলে মনে রাখবে সেটাকে বলা হবে ভেদ্য। আর যদি জড়ের আদান প্রদান না ঘটে, জড়ের আদান প্রদান যদি না ঘটতে না পারে, তখন তাকে বলা হবে অভেদ্য। এইভাবে প্রাচীরের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে মনে রাখবে শক্তির যদি আদান প্রদান ঘটে, শক্তি যেমন তাপ, শক্তির আদান প্রদান যদি ঘটে তাহলে তাকে বলা হবে ডায়াথার্মাল। মনে থাকবে, ডায়াথার্মাল। শক্তির আদান প্রদান হলে সেই প্রাচীরকে বলা হবে ডায়াথার্মাল। আর শক্তির আদান প্রদান যদি না ঘটে তখন তাকে বলা হবে রুদ্ধতাপীয়। এই হলো প্রাচীরের বৈশিষ্ট্য বা পরিসীমার বৈশিষ্ট্য। নিশ্চয় মনে থাকবে কি বাস্তব হতে পারে বা কাল্পনিক হতে পারে, দৃঢ় বা অদৃঢ় হতে পারে, ভেদ্য বা অভেদ্য হতে পারে। এই টার্মটা ভেদ্য অভেদ্য বলতে জড়ের যদি আদান প্রদান ঘটে তাহলে ভেদ্য বলবো, আর জড় পদার্থের যদি আদান প্রদান না ঘটে তাহলে অভেদ্য বলবো। যেমন একটা
বদ্ধ ধাতব পাত্রের মধ্যে যদি ফুটন্ত জল রাখা হয় তাহলে কেবলমাত্র তাপের আদান প্রদান হতে পারবে, তখন তাকে আমরা বলবো ডায়াথার্মাল। আর যদি তাপের আদান প্রদান না ঘটে তখন তাকে বলবো রুদ্ধতাপীয়। বোঝা গেছে? এই হলো বৈশিষ্ট্য, পরিসীমার বৈশিষ্ট্য। আমরা এবার সিস্টেমকে বিভিন্ন ভাগে ভাগ করব। সিস্টেম বিভিন্ন ধরনের হয়, জড় পদার্থ এবং শক্তির আদান প্রদানের ভিত্তিতে সিস্টেমকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়। মনে থাকবে তো? জড় পদার্থ, এবং মনে করো একটা বিকারে জল আছে, সেই জলটা ফুটন্ত জল বাষ্পীভূত বাতাসে মিশছে, তাহলে জড় পদার্থের আদান প্রদান হচ্ছে সিস্টেমের সাথে পরিবেশ। সিস্টেমের সাথে পরিবেশের জড় আর শক্তির আদান প্রদানের ভিত্তিতে সিস্টেমকে তিনটা ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে কিন্তু সেটা মাথায় রাখবে, মনে থাকবে কথাটা? তাহলে আমরা মনে রাখবো জড় ও শক্তি আদান প্রদানের ভিত্তিতে সিস্টেম তিন প্রকার। সিস্টেম তিন প্রকার হয়, আমরা এই প্রকারগুলো দেখব। যেমন মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম, মুক্ততন্ত্র। মুক্ত সিস্টেম কাকে বলবো? একদম দেখো, এখানে ফুটন্ত জল আছে, ফুটন্ত জল। এই ফুটন্ত জলটা কি বাইরে বাষ্পীভূত হচ্ছে, সেই সঙ্গে তাপটাও বাষ্পীভূত হচ্ছে। এরকম যদি জড় এবং শক্তি দুটোরই আদান প্রদান হয় তাহলে মনে রাখবে সিস্টেমের সাথে পরিবেশের, সিস্টেমের সঙ্গে পরিবেশের যদি কি হয়, জড় ও শক্তির আদান প্রদান ঘটে, বোঝা গেছে? তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো মুক্ত সিস্টেম। কিসের? জড় এবং শক্তি দুটোরই আদান প্রদান ঘটবে। যেমন উদাহরণ বলো তো, একটা উদাহরণ সহজে বলতে পারবে। যেমন প্লেটে রাখা গরম চা, প্লেটে রাখা গরম চা। তো এক্ষেত্রে তাপটাও পরিবেশে ছড়িয়ে পড়বে, আর সেক্ষেত্রে কি হবে, জলটা বাষ্পীভূত হবে। এই হলো মুক্ত সিস্টেম। মুক্ত সিস্টেমের আমরা যেমন আমাদের জীবজগৎ, প্রত্যেকটা জীব বাতাস থেকে প্রয়োজন, যেমন উদ্ভিদেরা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে, আবার অক্সিজেন ছেড়ে দেয়। ঠিক আছে? ফলে প্রত্যেকটা জীবজগৎ কিন্তু মুক্ত সিস্টেমের অন্তর্গত। বোঝা গেছে? যেমন বদ্ধ সিস্টেম, ক্লোজ সিস্টেম। বদ্ধ সিস্টেম, বদ্ধ সিস্টেম কি বলতো? যেমন ইলেকট্রিক বাল্ব, যে ইলেকট্রিক বাল্ব যখন জ্বলে তোর সেই ইলেকট্রিক বাল্ব থেকে তাপ বেরিয়ে আসতে পারে, কিন্তু তার ভিতরে থাকা গ্যাসটা কিন্তু বেরিয়ে আসতে পারে না। আমরা যদি ধাতুর তৈরি ধাতব পদার্থের বদ্ধ পাত্রে যদি গরম জল রাখি তাহলে ভিতর থেকে তাপটা বেরিয়ে আসবে, কিন্তু জলটা বেরিয়ে আসতে পারবে না। এই ধরনের সিস্টেমকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। কাকে বলবো তাহলে? কি হবে বলো তো? সিস্টেমের সঙ্গে পরিবেশের, সিস্টেমের সঙ্গে পরিবেশের যদি শক্তির আদান প্রদান ঘটে, শক্তির আদান প্রদান ঘটে, কিন্তু তাপের আদান, জড়ের আদান প্রদান ঘটবে না, জড়ের ঘটে না, তখন তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। তাহলে সেই সিস্টেমকেই বলা হবে বদ্ধ সিস্টেম, যেখানে শক্তির আদান প্রদান হবে কিন্তু জড়ের আদান প্রদান হবে না। বোঝা গেছে? এই ধরনের সিস্টেমে যদি আমরা উদাহরণ বলি তাহলে বলো তো এরকম কীরকম উদাহরণ? ইলেকট্রিক বাল্ব সব থেকে ভালো একটা উদাহরণ, ইলেকট্রিক বাল্ব। বোঝা গেল কি না বলো তো? ধাতু তৈরি বদ্ধ পাত্রে রাখা গরম জল, এই সমস্ত উদাহরণ হলো বদ্ধ সিস্টেম। বোঝা গেছে? আমরা দেখব নিঃসঙ্গ সিস্টেম। তিনটা ভাগের কথা আমরা বলেছি, এবার দেখব নিঃসঙ্গ সিস্টেম। নিঃসঙ্গ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম বলা হয়। নিঃসঙ্গ সিস্টেম কাকে বলবো? নিঃসঙ্গ সিস্টেম কাকে বলা হবে বলো তো? যেখানে সিস্টেমের সাথে পরিবেশের
সিস্টেমের সঙ্গে পরিবেশের জড় ও শক্তি কোনোটারই কিন্তু কোনো পরিবর্তন হবে না, কোনোটারই আদান প্রদান ঘটে না। বোঝা গেছে? তাকে বলা হবে নিঃসঙ্গ সিস্টেম। বোঝা গেছে কিনা বলো তো? যেমন উদাহরণ যদি বলি, নিঃসঙ্গ সিস্টেমের উদাহরণ সম্পূর্ণ বদ্ধ, মনে থাকবে? নিঃসঙ্গ সিস্টেমের উদাহরণ যদি আমরা বলি তাহলে সম্পূর্ণ বদ্ধ ও অন্তরিত ফ্লাক্স, সম্পূর্ণ বদ্ধ ও অন্তরিত ফ্লাক্স। এরকম ফ্লাক্সের উদাহরণ হলো যেমন দেওয়ার ফ্লাক্স এ রাখা গরম জল। এই দেওয়ার ফ্লাক্স বলে এক ধরনের ফ্লাক্স আছে যেটা প্রায় তাপের কোনো আদান প্রদান ঘটে না। সুতরাং সম্পূর্ণ বদ্ধ এবং অন্তরিত ফ্লাক্স যেমন দেওয়ার ফ্লাক্সে রাখা গরম জল বা গরম চা হলো নিঃসঙ্গ সিস্টেমের উদাহরণ। বোঝা গেছে? সহজ আছে জিনিসগুলো, তোমরা বলতে পারবে। এই যে আমরা সিস্টেমের শ্রেণীবিভাগ পড়লাম, তো তোমরা বলো তো ইলেকট্রিক বাল্ব কী ধরনের সিস্টেমের উদাহরণ? ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি। ভৌত ধর্ম আর রাসায়নিক সংযুতির ভিত্তিতে সিস্টেম দুই প্রকার। বোঝা গেছে? ভৌত ধর্ম আর রাসায়নিক সংযুতির ভিত্তিতে আমরা সিস্টেমকে দুটো ভাগে ভাগ করি। এর আগে আমরা জড় এবং শক্তির আদান প্রদানের ভিত্তিতে তিনটা ভাগে ভাগ করলাম। এবার আমরা ভৌত ধর্ম এবং রাসায়নিক সংযুতির ভিত্তিতে সিস্টেমকে দুটো ভাগে ভাগ করি। যেমন সমসত্ব সিস্টেম। কাকে বলবো বলো তো সমসত্ব সিস্টেম? সেই সিস্টেমটাকে বলা হবে যে সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম আর রাসায়নিক সংযুতি একই হবে। ফলে মনে রাখবো যে কথাটা কি সমসত্ব সিস্টেম, মনে রাখবো আমরা ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি যদি সিস্টেমের সর্বত্র একই হয়। তো এরকম সিস্টেমের উদাহরণ বলো তো, সমসত্ব সিস্টেম একটা উদাহরণ বলো। তুমি বলো যে সিস্টেমের সর্বত্র ভৌত ধর্ম এবং রাসায়নিক সংযুক্তি একই হবে, এরকম একটা উদাহরণ। আমরা এরকম যদি একটা উদাহরণ দিই তাহলে চিনির জলীয় দ্রবণ। চিনির জলীয় দ্রবণ, জলের মধ্যে যদি একটু চিনি আমরা মিশিয়ে দ্রবণ তৈরি করি তাহলে সব জায়গায় চিনি সমানভাবে ছড়িয়ে পড়বে এবং সব জায়গার ভৌত ধর্ম এবং রাসায়নিক সংযুতি সেম হবে। ঠিক আছে? আমরা দেখবো আরেক ধরনের সিস্টেম অসমসত্ব। ঠিক এর উল্টো অসমসত্ব সিস্টেম। তাহলে কাকে বলবো? অসমসত্ব সিস্টেম, যেখানে সিস্টেমের সর্বত্র ভৌত আর রাসায়নিক সংযুতি সেম হবে না। তাহলে মনে রাখবে ভৌত ধর্ম ও রাসায়নিক সংযুতি। রাসায়নিক সংযুতি সিস্টেমের সর্বত্র একই হয় না। এরকম একটা উদাহরণ বলো এবার। তাহলে বলো সর্বত্র একই হবে না, এরকম একটা উদাহরণ, এরকম একটা সিস্টেমের উদাহরণ বলো তো। যেমন চিনি ও NaCl এর মিশ্রণ। চিনি আর লবণ যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে জল আর চিনির মতন সব জায়গায় সমান মিশে যাবে? সব জায়গায় সমান মিশবে না। যেমন বালি আর সিমেন্টের মিশ্রণ, এরা হলো অসমসত্ব মিশ্রণের উদাহরণ। এদের সব জায়গায় সমানভাবে কিন্তু মিশে যায় না, সংযুতি সমান হয় না এবং সেই সঙ্গে এদের ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন হয়। এইভাবে ভৌত ধর্ম আর রাসায়নিক সংযুতির ভিত্তিতে আমরা সিস্টেমকে দুটো ভাগে ভাগ করি।
তোমরা বলতে পারবে এই যে উদ্ভিদ জগৎ কী ধরনের সিস্টেমের উদাহরণ? আমরা এবার সিস্টেমের যে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো নিয়ে কথা বলবো। সিস্টেমের যে পরিমাপযোগ্য ধর্ম সেই পরিমাপযোগ্য ধর্ম নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? সিস্টেমের পরিমাপযোগ্য ধর্ম। সিস্টেমের পরিমাপযোগ্য ধর্ম। তো সিস্টেমের পরিমাপযোগ্য ধর্ম নিয়ে ধারণা তৈরি করতে গেলে মনে রাখবে, সিস্টেমের পরিমাপযোগ্য ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটা টার্ম জানা দরকার। সেই টার্মটা হলো ম্যাক্রোস্কোপিক সিস্টেম। বারবার শব্দটা আমরা প্রথম থেকে আমি বলছি। তো ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে আমরা কি বুঝি, সেই ম্যাক্রোস্কোপিক সিস্টেমটাকে একটু বলে নিই। ম্যাক্রোস্কোপিক সিস্টেম, ম্যাক্রোস্কোপিক সিস্টেম কাকে বলবো? তো দু ধরনের সিস্টেম হয়, মাইক্রোস্কোপিক আর ম্যাক্রোস্কোপিক। বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়ন দিয়ে যদি কোনো সিস্টেম তৈরি হয় তাহলে সেই সিস্টেমটাকে বলা হবে ম্যাক্রোস্কোপিক সিস্টেম, অর্থাৎ যেখানে পদার্থের একটা পরিমাণ থাকবে। কিন্তু কিছু সংখ্যক অণু পরমাণু নিয়ে, গুটিগত অণু পরমাণু নিয়ে যদি কোনো সিস্টেম তৈরি হয় তখন তাকে বলা হবে আণুবীক্ষণিক বা মাইক্রোস্কোপিক সিস্টেম। তো তাপগতিবিদ্যার এই ধর্মগুলোর কিন্তু কেবলমাত্র ম্যাক্রোস্কোপিক সিস্টেমে প্রযোজ্য। এই কথা বোঝা গেছে? তাহলে ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলতে আমরা মনে রাখবো যে বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়ন দ্বারা গঠিত সিস্টেম। বহু সংখ্যক অণু, পরমাণু বা আয়ন দ্বারা গঠিত সিস্টেমকে বলা হয় ম্যাক্রোস্কোপিক সিস্টেম। আমার কথা বোঝা গেছে? আয়ন দ্বারা গঠিত সিস্টেমকে আমরা বলবো ম্যাক্রোস্কোপিক সিস্টেম। এই ধরনের সিস্টেমে তাহলে উদাহরণ যদি বলতে হয় বলো তো কিছু, যেমন বিকারে রাখা কিছু জল, যেমন বিকারে রাখা কিছু পরিমাণ জল। কিন্তু আমি যদি বিকারে বা কোথাও একটা জলের অণু, একটা জলের পরমাণু, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্রোস্কোপিক সিস্টেম বলবো না। সুতরাং কিছু পরিমাণ জল হলো একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেমের উদাহরণ। এই ধরনের ম্যাক্রোস্কোপিক সিস্টেমের যে ধর্মগুলো আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় পরিমাপযোগ্য ধর্ম। এবং ম্যাক্রোস্কোপিক সিস্টেমের এই পরিমাপযোগ্য ধর্মগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। দু ধরনের পরিমাণগত ধর্ম আর অবস্থাগত ধর্ম। দু ধরনের ধর্ম আমাদের ম্যাক্রোস্কোপিক সিস্টেমে দেখে থাকি, পরিমাণগত ধর্ম আর অবস্থাগত ধর্ম। সেই জিনিসটাই আমরা দেখব পরিমাণগত ধর্ম। পরিমাণগত ধর্ম বলতে আমরা কি বুঝবো? পরিমাণগত ধর্ম, এর আরও নাম আছে পরিমাণগত ধর্মকে। একে বলা হয় ভর সাপেক্ষ ধর্ম। ভর সাপেক্ষ, মনে থাকবে? একে ইংরেজিতে এক্সটেন্সিভ বলা হয়। ভালো করে মনে রাখবে, এক্সটেন্সিভ প্রপার্টি বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম কিন্তু। পরিমাণগত ধর্ম কাকে বলবো বলো তো? সিস্টেমের যেসব ধর্মের মান সিস্টেমে উপস্থিত, কি বলো? সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করবে। পরিমাণের উপর নির্ভরশীল। উদাহরণ বলো তো এরকম, পরিমাণের উপর নির্ভরশীল এরকম ধর্ম বলো তো। যেমন উদাহরণ, যেমন আয়তন, যেমন ভর, যেমন আন্তঃশক্তি, যেমন এনথালপি। এই টার্মগুলো আমাদের পরবর্তীতে আসবে, আমরা দেখব এরা হলো পরিমাণগত ধর্ম। বোঝা গেছে? যেমন আমরা যদি বলি আয়তন, এই যে ভর যে একটা পরিমাণগত ধর্ম, তুমি কি করে ব্যাখ্যা করবে? তো পরিমাণ যদি অল্প হয় ভর অল্প হবে, পরিমাণ যদি বেশি হয় ভর বেশি হবে। তাহলে ভরটা একটা পরিমাণগত পরিমাণের উপর নির্ভর করে কিনা বলো তো? 1 গ্রাম পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থ 1 গ্রাম যদি হয় তাহলে ভর যতটা হবে
পদার্থটার পরিমাণটা বেড়ে গেলে তার ভর বেড়ে যাবে, সুতরাং এই ধর্মগুলো হলো পরিমাণগত ধর্ম। আরেক ধরন বোঝা গেছে। তাহলে সিস্টেমের যে সমস্ত ধর্মের মান সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে তাদেরকে বলা হয় এক্সটেন্সিভ তথা ভর সাপেক্ষ তথা পরিমাণগত ধর্ম। কিন্তু তোমরা বলো তো, যদি মনে করে এখানে বিকারের মধ্যে জল আছে, অনেকটা জল আছে, আর এইখানে বিকারের মধ্যে সামান্য পরিমাণ জল আছে, এদের যা ঘনত্ব কি বেশি পরিমাণ জলের ঘনত্ব যা হবে কম পরিমাণ জলের ঘনত্ব কি কম হবে? জলের ঘনত্ব পরিমাণের উপর নির্ভর করে। এক সমুদ্র জলের ঘনত্ব যা হবে, এক ফোঁটা জলের ঘনত্ব তো তাই হবে। 10 কেজি লোহার ঘনত্ব যা হয়, এক টুকরা লোহার ঘনত্ব তো তাই হয়। তাহলে লোহার ঘনত্ব লোহার পরিমাণের উপর নির্ভর করে কি করে না। সুতরাং ঘনত্ব হলো আর একটা ধর্ম, যাকে বলা হয় অবস্থাগত ধর্ম। মনে থাকবে, অবস্থাগত ধর্ম কাকে বলবো তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। অবস্থাগত ধর্ম, একে ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয়। মনে রাখবে ইন্টেন্সিভ, ইংরেজি টার্মগুলো একটু এখানে মনে রাখবে। ইন্টেন্সিভ, মনে থাকবে, ইন্টেন্সিভ প্রপার্টি বলা হয়। তো কাকে বলবো? তো সিস্টেমের যেসব ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর কি বলো? পরিমাণের উপর নির্ভর করে না, তাদেরকে বলা হয় অবস্থাগত ধর্ম। পরিমাণের উপর কিন্তু নির্ভর করবে না। যেমন উদাহরণ নিশ্চয়ই বলতে পারবে। উদাহরণ যেমন ঘনত্ব, যেমন উষ্ণতা, মনে থাকবে, যেমন আপেক্ষিক গুরুত্ব, মনে থাকবে, যেমন তাপগ্রাহিতা ইত্যাদি হলো অবস্থাগত ধর্মের উদাহরণ। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে সিস্টেমের যে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের যে ধর্মগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, পরিমাণগত ধর্ম এবং অবস্থাগত ধর্ম। এটা খুব ইম্পর্টেন্ট। এই পরিমাণগত ধর্ম এবং অবস্থাগত ধর্মটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। তোমরা বলতে পারবে, যদি আমরা বলি পদার্থের মনে করো চাপ কি ধরনের ধর্ম হবে, পদার্থের চাপ কি ধরনের ধর্ম। এবার এক্ষেত্রে মনে রাখবে যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত কি হবে বলো তো? দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সবসময় কি হয়? অবস্থাগত হয়, অবস্থাগত ধর্ম হয়। বোঝা গেছে? দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত হয়। যেমন দেখো, ভর আর আয়তন, এই দুটো কি ধর্ম? ভর আর আয়তন হলো পরিমাণগত ধর্ম, তাই কিনা বলো? পরিমাণগত ধর্ম। কিন্তু ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন, তাই নয় কি? তাহলে ভর বাই আয়তন, তাহলে এটাও পরিমাণগত ধর্ম, এটাও পরিমাণগত ধর্ম। কিন্তু ঘনত্ব কি ধর্ম বলো তো? অবস্থাগত ধর্ম। ফলে কি হলো? অবস্থাগত ধর্ম। ফলে মনে রাখবে দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত হয়। যেমন ভর আর আয়তন পরিমাণগত ধর্ম, কিন্তু এদের অনুপাত ভর বাই আয়তন সমান ঘনত্ব, যেটা আবার অবস্থাগত ধর্ম। ফলে মনে রাখবে দুটো পরিমাণগত ধর্মের অনুপাত অবস্থাগত ধর্ম। আরেকটা বিষয় মনে রাখবে যে পরিমাণগত ধর্মকে একক পরিমাণে যদি প্রকাশ করা হয়, একক পরিমাণের সাপেক্ষে প্রকাশ করলে অবস্থাগত হয়। বোঝা গেছে? অবস্থাগত হয়। কোন একটা সিস্টেমের পরিমাণগত ধর্মকে আমি যে পরিমাণ পদার্থ ওই সিস্টেমে আছে তার সাপেক্ষে একক পরিমাণ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে সেটা কিন্তু অবস্থাগত হয়ে যাবে। যেমন আয়তন পরিমাণগত ধর্ম, আয়তন হলো পরিমাণগত ধর্ম।
বোঝা গেছে পরিমাণগত ধর্ম। কিন্তু আমি যদি বলি আয়তনকে মলে পার মলে প্রকাশ করব, তাহলে আয়তন পার মল এটা কিন্তু অবস্থাগত ধর্ম। আয়তন প্রতি মল হলো অবস্থাগত ধর্ম। বোঝা গেছে? তাহলে কোন একটা সিস্টেমের পরিমাণগত ধর্মকে ওই সিস্টেমে থাকা পদার্থের পরিমাণের একক পরিমাণের সাপেক্ষে যদি আমি প্রকাশ করি, তখন সেটা কিন্তু পরিমাণগত ধর্মটা অবস্থাগত ধর্ম হয়ে যাবে। যেমন আয়তন পরিমাণগত ধর্ম, কিন্তু আয়তন প্রতিমল সেটা অবস্থাগত ধর্ম। সিস্টেমের তাপগতীয় ধর্ম। তাপগতীয় ধর্ম বলতে আমরা কি বুঝবো? সিস্টেমের তাপগতীয় ধর্ম, তো মনে রাখবে সিস্টেমের যে সমস্ত ধর্ম পরীক্ষাগারে নির্ণীত হয় এবং যে সমস্ত ধর্মের সাহায্যে আমরা একটা সিস্টেমের অবস্থা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারি, সেই ভৌত রাশিগুলোকে বলা হয় তাপগতীয় ধর্ম। বোঝা গেছে? তাহলে কোন একটা সিস্টেমের তাপগতীয় ধর্ম বলতে আমরা বুঝবো সেই সমস্ত ভৌত রাশিকে, যে সমস্ত ভৌত রাশির মান পরীক্ষাগারে নির্ণীত, পরীক্ষাগারের সাহায্যে নির্ণয় করা যায়। যে সমস্ত রাশির মান পরীক্ষালব্ধ মান আমরা নির্ণয় করতে পারি, এবং সেই যে সমস্ত রাশির মানের সাহায্যে আমরা একটা সিস্টেমের সমস্ত ধর্ম ব্যাখ্যা করতে পারি, সেই রাশিগুলোকে বলা হয় তাপগতীয় রাশি। সুতরাং তাপগতীয় ধর্ম বলতে আমরা কি বুঝবো? মনে রাখবে পরীক্ষাগারে পরিমাপযোগ্য যে সমস্ত ভৌত রাশি সাহায্যে কোনো সিস্টেমের অবস্থা সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়, সেই সমস্ত ধর্মকে বলা হয় তাপগতীয় ধর্ম। যে সমস্ত ধর্ম আমরা পরীক্ষাগারে পরিমাপযোগ্য যে সমস্ত ভৌত রাশির সাহায্যে কোন একটা সিস্টেমের অবস্থা সম্পূর্ণ ব্যাখ্যা করা যায়। এরকম উদাহরণ যেমন চাপ, আয়তন, উষ্ণতা, সংযুতি ইত্যাদি হলো তাপগতীয় ধর্ম। ঠিক আছে? এদের মধ্যে মনে রাখবে এই চারটা ধর্ম যে বললাম, এই চারটি ধর্মের মান স্থির হলে অন্যান্য ধর্মের মানও স্থির হয়ে যায়। অন্যান্য ধর্মের মান স্থির হয়। মনে থাকবে অন্যান্য ধর্মের মানও স্থির হয়। যেমন এদের আমরা যদি বলি আয়তন, ভর, আয়তন সংযুতি মানে ভর, আয়তন আর ভর স্থির হয়ে গেলে ঘনত্ব স্থির হয়ে যাবে। সুতরাং কোনো একটা সিস্টেমের যে বিভিন্ন ধর্মগুলো যে আমরা ব্যাখ্যা করতে চাই, তখন এই চারটা মানই শুধু উল্লেখ করা হয়। আর এই চারটা মান স্থির হয়ে গেলে তখন অন্যান্য ধর্মের মানও স্থির হয়ে যায়, এবং এই ধর্মগুলোকে বলা হয় তাপগতীয় ধর্ম। বোঝা গেছে নিশ্চয়ই? এবার আমরা আর একটা তাহলে তাপগতীয় ধর্ম নিশ্চয়ই বোঝা গেছে। আমরা এবার দেখব সিস্টেমের তাপগতীয় অবস্থা। তাপগতীয় অবস্থা বলতে আমরা কি বুঝবো বলো তো? সিস্টেমের তাপগতীয় অবস্থা বলতে কি বোঝায়? তো সেক্ষেত্রে মনে রাখবে একটা সিস্টেমের যে ব্যাখ্যা করার জন্য যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো তাপগতীয় ধর্ম। তাপগতীয় ধর্মের মান স্থির হলে, তাপগতীয় ধর্মের মান স্থির অবস্থা প্রাপ্ত হলে সেই অবস্থাকে বলা হয় তাপগতীয় অবস্থা। বোঝা গেছে? তাহলে যে অবস্থায় কোনো সিস্টেমের তাপগতীয় ধর্মের মানগুলো স্থির হয়ে যাবে, সেই অবস্থাটাকে বলা হয় তাপগতীয় অবস্থা। এবং এই অবস্থায় মনে রাখবে কি, এই অবস্থায় সময়ের সঙ্গে
যদি তাহলে একটা সিস্টেমের যে বিভিন্ন তাপগতীয় ধর্মগুলো আছে, তাপগতীয় ধর্মগুলোর মান স্থির হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে, এবং এই অবস্থায় সময়ের সঙ্গে যদি ওই মানের কোনো পরিবর্তন না হয়, মানের পরিবর্তন না হলে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে তাপগতীয় সাম্য অবস্থা বলা হয়। তাপগতীয় সাম্য অবস্থা বলে, সাম্য অবস্থা। বোঝা গেছে? এই হলো তাপগতীয় অবস্থা এবং তাপগতীয় সাম্য অবস্থা। কোন একটা সিস্টেমের যে তাপগতীয় ধর্মগুলোর মান যখন ফিক্সড হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, সময়ের সাথে সাথে আর পরিবর্তন হবে না, চেঞ্জ হবে না, তখন সিস্টেমের সেই অবস্থাটাকে বলা হয় তাপগতীয় সাম্য অবস্থা। আর এরকম তাপগতীয় সাম্য অবস্থা আমাদের তিনটা সাম্য অবস্থার মান জানা আছে। তাপগতীয় সাম্য অবস্থার তিন ধরনের সাম্য অবস্থা হতে পারে। আমরা এই তিন ধরনের সাম্য অবস্থা একটু দেখে নিব। তাপগতীয় সাম্য অবস্থা, সাম্য অবস্থা কত রকম হতে পারে? তিন রকম হতে পারে। যেমন তাপীয় সাম্য অবস্থা। তাপীয় সাম্য অবস্থা কাকে বলবো বলো তো? তাপীয় সাম্য অবস্থা যখন একটা সিস্টেমের সর্বত্র উষ্ণতা একই হবে এবং সেই উষ্ণতা পরিবেশের সমান হবে, তখন তাকে বলা হবে তাপীয় সাম্য অবস্থা। ফলে মনে রাখবো আমরা কি? সিস্টেমের সর্বত্র যদি উষ্ণতা একই হবে, উষ্ণতা একই হয় এবং তা পরিবেশের সমান, তখন তাকে বলা হবে তাপীয় সাম্য অবস্থা। সুতরাং একটা সিস্টেম যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, কথাটার অর্থ হলো যে সিস্টেমটা সর্বত্র একই উষ্ণতা আছে এবং সেই উষ্ণতাটা পরিবেশের সমান। আরেক ধরনের সাম্য অবস্থা হতে পারে যান্ত্রিক সাম্য অবস্থা। যান্ত্রিক সাম্য অবস্থা বলতে কি বুঝবো? যান্ত্রিক সাম্য অবস্থা কি বুঝবো বলো তো? যদি পরিবেশের সাথে সিস্টেমের অসমবল ক্রিয়া না করে, পরিবেশের সাথে সিস্টেমের কোনো অসমবল ক্রিয়া না করে, তখন যে সাম্য অবস্থা সৃষ্টি হবে তাকে বলা হবে যান্ত্রিক সাম্য অবস্থা, যদি সিস্টেমের সাথে পরিবেশের কোনো অসমবল ক্রিয়া না করে। বোঝা গেছে নিশ্চয়ই? আরেক ধরনের সাম্য অবস্থা আছে যাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। রাসায়নিক সাম্য অবস্থা, এই রাসায়নিক সাম্য অবস্থা আবার কি বলবো? রাসায়নিক সাম্য অবস্থা কি বলো তো? রাসায়নিক সাম্য অবস্থা বলতে কি বুঝবো? যেখানে সিস্টেমের সর্বত্র রাসায়নিক সংযুক্তি সেম হবে। ফলে কোন একটা সিস্টেমের সর্বত্র কি হয়? যদি রাসায়নিক সংযুক্তি একই হয়, ঠিক আছে, তখন সেই আমরা সাম্য অবস্থাটাকে বলবো রাসায়নিক। ফলে তিন ধরনের সাম্য অবস্থার অস্তিত্ব আমাদের জানা আছে: তাপীয় সাম্য অবস্থা, যান্ত্রিক সাম্য অবস্থা, রাসায়নিক সাম্য অবস্থা। বোঝা গেছে? আমরা এবার আর একটা ভীষণ ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, আর এই টার্মটাকে বলা হয় অবস্থার অপেক্ষক, স্টেট ফাংশন। ভীষণ ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু মনে রাখবে। কিন্তু তোমরা বলতে পারবে তাপীয় সাম্য অবস্থায় সিস্টেমের সাথে পরিবেশের উষ্ণতার পার্থক্য থাকে কি না? আমরা এবার অবস্থার অপেক্ষক, আগে বলেছি ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, এই টার্মটা সম্পর্কে একটা ধারণা তৈরি করব। অবস্থার অপেক্ষক, ইংরেজিতে যাকে স্টেট ফাংশন বলা হয়, অবস্থার অপেক্ষক কি এই জিনিসটা? সিস্টেমের বেশ কিছু ধর্ম আছে, একাধিক ধর্মের মধ্যে এটা একটা ধর্ম, এমন একটা ধর্ম যেটা একটা সিস্টেম একটা অবস্থা থেকে যখন আরেকটা অবস্থাতে পরিবর্তিত হয়, তখন যে সমস্ত ধর্মের মান সিস্টেমের কেবলমাত্র বর্তমান অবস্থার উপর নির্ভর করে, কিন্তু কিভাবে সিস্টেমটা বর্তমান অবস্থায় পৌঁছালো তার পথের উপর নির্ভরশীল হয় না, সিস্টেমের সেই ধর্মগুলোকে বলা হয় অবস্থার অপেক্ষক। তাহলে অবস্থার অপেক্ষক হলো সিস্টেমের এক এক ধরনের ধর্ম, যে ধর্মগুলোর মান সিস্টেমের কেবলমাত্র বর্তমান অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু কিভাবে বর্তমান অবস্থাতে পৌঁছালো তার উপর নির্ভর করবে না,
সিস্টেমের সেই ধর্মগুলোকে বলা হয় অবস্থার অপেক্ষক। ফলে আমরা মনে রাখবো অবস্থার অপেক্ষক বলতে আমরা মনে রাখবো সিস্টেমের যে সমস্ত ধর্মের মান কেবলমাত্র বর্তমান অবস্থার উপর নির্ভর করবে, কিন্তু কিভাবে বর্তমান অবস্থায় পৌঁছালো তার উপর নির্ভর করে না। তাকে অবস্থার অপেক্ষক বলে। মনে থাকবে তো নিশ্চয়, অবস্থার অপেক্ষক বলে। খুব ভালো একটা ধর্ম, ইম্পর্টেন্ট ধর্ম। সিস্টেমের যে সমস্ত ধর্মের মান বর্তমান, মনে রাখবে বর্তমান অবস্থার উপর নির্ভর করবে, কিভাবে পৌঁছালো তার উপর কিন্তু নির্ভর করবে না, তাদেরকে বলা হয় অবস্থার অপেক্ষক। এরকম অবস্থার অপেক্ষকের যদি উদাহরণ বলি, এরকম উষ্ণতা, চাপ, আন্তঃশক্তি, আমাদের এ সম্পর্কে পরে আমরা শিখব। এনথালপি, এই রাশিগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। এনথালপি, এন্ট্রপি, গিবস মুক্ত শক্তি, এই সমস্ত সিস্টেমের যেই ধর্মগুলো আছে, এই ধর্মগুলোর কিন্তু এক একটা অবস্থার অপেক্ষক। সুতরাং অবস্থার অপেক্ষকের ধর্ম হলো উষ্ণতা, চাপ, আন্তঃশক্তি, এনথালপি, এন্ট্রপি, মুক্ত শক্তি ইত্যাদি। বোঝা গেছে? আমরা এবার অবস্থার অপেক্ষকের পরিবর্তন নিয়ে কথা বলবো একটু। অবস্থার অপেক্ষকের পরিবর্তন। তো অবস্থার অপেক্ষকের পরিবর্তন বুঝতে গেলে আমাদের কিন্তু কি হবে, অবস্থার অপেক্ষকের যদি পরিবর্তন বুঝতে চাই তাহলে আমরা একটু অবস্থার অপেক্ষকের পরিবর্তন দেখো। একটা সিস্টেম এই অবস্থায় আছে, মনে করে একটা সিস্টেমের এই প্রারম্ভিক অবস্থা সম্পর্কে একটা ধারণা থাকা যায়। প্রারম্ভিক অবস্থা। প্রারম্ভিক অবস্থা বলতে কোন অবস্থাটা বুঝবে, একটা কোনো পরিবর্তন ঘটার আগে সাম্যাবস্থা। ফলে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সাম্যাবস্থা, এটাকে বলা হবে প্রারম্ভিক অবস্থা। আর অন্তিম অবস্থা বলতে কি বুঝবো, অন্তিম অবস্থা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সাম্যাবস্থা। তাহলে নিশ্চয়ই কথাটা বোঝা গেছে। ধরে নিলাম এখানে একটা সিস্টেম আছে, একটা প্রক্রিয়া সম্পন্ন করার পর সিস্টেমটা এই অবস্থায় চলে গেল, তাহলে এটাকে বলা হবে প্রারম্ভিক অবস্থা আর এটাকে বলা হবে অন্তিম অবস্থা। আমি একটা অবস্থার অপেক্ষক ধরে নিলাম, অবস্থার অপেক্ষক, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। অবস্থার অপেক্ষক আমি ধরে নিলাম এক্স একটি অবস্থার অপেক্ষক, আর এই সিস্টেমটার প্রারম্ভিক অবস্থায় এক্সের মান হলো x1 আর অন্তিম অবস্থায় অবস্থার অপেক্ষকের মান হলো x2। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা হলো প্রারম্ভিক অবস্থা, এটা হলো প্রারম্ভিক অবস্থা, মনে থাকবে? এটা হলো প্রারম্ভিক অবস্থা, এটা হলো অন্তিম অবস্থা। অন্তিম অবস্থা। তাহলে এই অবস্থা থেকে একটা সিস্টেম এই অবস্থায় চলে গেল। প্রারম্ভিক অবস্থায় তার আন্তঃশক্তি বা তার অবস্থার অপেক্ষক x1, আর অন্তিম অবস্থায় যদি x2 হয় তাহলে অবস্থার অপেক্ষকের পরিবর্তন। অবস্থার অপেক্ষকের কি হবে বলো তো? পরিবর্তন। অবস্থার অপেক্ষকের পরিবর্তন সমান x2 মাইনাস x1। অন্তিম অবস্থা থেকে প্রাথমিক অবস্থা বিয়োগ করতে হয়। এই কথা বোঝা গেছে? এবং এই মানটা যদি কি হয়, এই মানটা অর্থাৎ x2 মাইনাস x1 যদি অতি ক্ষুদ্র হয়, অতি ক্ষুদ্র হলে একে আমরা প্রকাশ করব dx দিয়ে। আর যদি বৃহৎ হয়, বড় হয়, মনে থাকবে, যদি বৃহৎ হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রকাশ করব ডেল এক্স দিয়ে। এইভাবে ছোট্ট মানকে dx দিয়ে আর বড় পার্থক্যটাকে ডেল এক্স দিয়ে আমরা প্রকাশ করে থাকি অবস্থার অপেক্ষকের পার্থক্য। বোঝা গেছে? এবার মনে রাখবে কি, এই যে dx
ডিএক্স একদম ম্যাথামেটিক্যাল একটা ব্যাপার। ডিএক্স এটা কিন্তু অবকলনযোগ্য, মনে থাকবে এটা, এটা সঠিক একজাক্ট ডিফারেন্সিয়াল যেটাকে বলা হয়, সঠিক অবকলনযোগ্য, একজাক্ট ডিফারেন্সিয়াল, বোঝা গেছে। আর সঠিক অবকলনযোগ্য হওয়া এর যদি সমাকলন করা যায়, সমাকলন করলে এক্স এর একটি মান পাওয়া যাবে। এইভাবে আমরা অবস্থার অপেক্ষকের মান নির্ণয় করি, পাওয়া যায়। এভাবে আমরা কি করতে পারি, এক্স এর মান নির্ণয় করতে আমরা পারি, এক্স এর মান নির্ণয় করা যায়। এই সমাকলন করলে এক্স এর একটা মান পাওয়া যায়। এভাবে আমরা কি করতে পারি, স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষকের মান নির্ণয় করতে পারি। বোঝা গেছে। তাহলে আজকের আমরা প্রথম ক্লাস থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটার আজকের প্রথম ক্লাস আমরা করলাম। কেমন লাগলো আমি তো বুঝতে পারছি না, অবশ্যই কমেন্টস করবে কেমন লাগলো। আমি তো বোঝাবার চেষ্টা করেছি। ফলে এই বিষয়গুলো সম্পর্কে সিস্টেমের ধর্ম, অবস্থার অপেক্ষক, পরিমাণগত ধর্ম, অবস্থাগত ধর্ম, সিস্টেমের শ্রেণীবিভাগ, এ সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে। দীর্ঘদিন সঠিক ধারণাটা বজায় থাকবে এই প্রত্যাশা রেখে, এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।